journey of education, it's not the title we hold, that the lives we touch that defines our legacy. শিক্ষা আধার ঘুচিয়ে আলোকপথের দিশা দেখায় শিক্ষা মানব মনের প্রসার ঘটায় বিকশিত করে আর যার মাধ্যমে সম্ভব হয় সমাজের উত্তরণ আলোচনা শুরু করব আমার অতিথি যিনি রয়েছেন ওনার নতুন করে আর পরিচয়ের দরকার নেই প্রফেসর ডক্টর সৌমিত রায় চ্যান্সেলর অ্যাডামাস ইউনিভার্সিটি চেয়ারম্যান রাইজ গ্রুপ শিক্ষা খেলাধুলা প্রযুক্তি প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখেছি যে বাঙালি নিজের দক্ষতা প্রমাণে মরিয়া এবং বারবার বিশ্ব দরবারে ইতিহাস গড়েছেন বাঙালি এখন আমরা দেখছি বাজারের চাহিদা বদলাচ্ছে বর্তমান সময়ে চাকরির চাহিদা বদলাচ্ছে তবে আধুনিক প্রযুক্তি এবং নতুন শিল্পের মাধ্যমে কিন্তু বারবার এই রাজ্য গত কয়েক দশক ধরে সুনিপুণ পেশাদার কর্মীর যোগান দিয়ে চলেছেন আর তাই আজকের আলোচনা চাকরিমুখী শিক্ষায় কিভাবে দিশা দেখাচ্ছে বাংলা প্রথমেই আপনার কাছে একবার জানবো যে আমরা দেখছি এবং আমিও যখন পড়াশোনা করতাম তখনও দেখেছি যে এই দ্বাদশ মানে ক্লাস 12 পাশ করার পর চাকরি পাওয়ার জন্য একটা ট্রেনিংয়ের দরকার মানে আমাদের যারা বন্ধুরা তারা প্রত্যেকেই দেখেছি বিভিন্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন একটা পেশাদারি ট্রেনিং না হলে বোধহয় কোথাও না কোথাও একটু আটকে যাওয়া মুখ থুবড়ে পড়া বারবার পরীক্ষা অ্যাটেম্প্ট করা এই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করব এই পেশাদারি ট্রেনিংটা কেন নিউজ 18 বাংলাকে ভীষণভাবে আমি কৃতজ্ঞতা জানাবো এই ধরনের আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য আমি দুভাবে এটাকে ভাগ করব একটা হচ্ছে যারা ধরুন কর্পোরেট হাউসে জয়েন করতে চায় আমাদের সাধারণত ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে তারা যখন পিজি বা ইউজি করে আন্ডার গ্র্যাজুয়েট এবং মাস্টার্স করে সাধারণত তারা তথ্য জানতে পারে তারা ইনফরমেশান জানতে পারে কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেভাবে ফিনিশিং স্কুল থেকে যে ধরনের স্কিল শিখে তারপরে সেখানে জয়েন করা দরকার সেটা এখনও আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছুটা ফারাক রয়েছে বা শূন্যতা রয়েছে তা সেই দিক থেকে ইন্ডাস্ট্রিতে যা দরকার সেই যে ট্রেনিংটা ভীষণভাবে আমাদের নিতে হয় সেই জন্যই আলাদা প্রস্তুতি তার ফরমেশন হয়তো কখনো হয় ফিনিশিং স্কুল কখনো হয় লাইফ লং লার্নিং ইনস্টিটিউট হিসাবে আরেকটা পার্ট আছে এটার যারা ধরুন সরকারি চাকরির জন্য কেন্দ্রীয় বা রাজ্য সরকারে জয়েন করতে চায় তাদেরও একটা স্পেশাল ট্রেনিং দরকার হয় বিশেষ করে ছাত্রছাত্রী যারা রয়েছে তারা হয়তো তোমরা দেখবে যে অনেকেই ইউজি বা পিজি স্তরে কলেজ বা ইউনিভার্সিটিতে ভীষণ উজ্জ্বল ছাত্রছাত্রী ছিল কিন্তু সর্বহত পরীক্ষার ক্ষেত্রে যখন তারা কম্পিটিশনে যাচ্ছে তারা কিন্তু সেটা ভালো রেজাল্ট করতে পারছে না আবার মধ্যবিত্ত ছেলেমেয়েরা যাদের মধ্য মেধা রয়েছে কিন্তু পরিশ্রম করে ঠিকমতো প্ল্যানিং করে তারা কিন্তু আবার সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্ট করছে তার কারণটা কি আমরা জানি ক্লাস 10 পর্যন্ত আমরা হিস্ট্রি জিওগ্রাফি বিজ্ঞান অঙ্ক ইংলিশ সব পড়ে নিই কিন্তু ক্লাস 11-12-এ আমাদের দেশে এখনও 3টে ব্রাঞ্চে ভাগ হয়ে যায় কেউ সায়েন্স নিয়ে পড়েন তারা তখন হিস্ট্রি জিওগ্রাফি পড়েন না কনস্টিটিউশন পড়েন না যারা আবার আর্টস নিয়ে পড়েন তারা তখন ফিজিক্স কেমিস্ট্রি পড়েন না আবার যারা কমার্স নিয়ে পড়েন তারা আবার কিছু ফিজিক্স কেমিস্ট্রি বা হিস্ট্রিটা পড়েন না কিন্তু যখন সরকারি চাকরিতে যারা জয়েন করেন তারা সাধারণত হয় হচ্ছে পলিসি মেকারস জয়েন করেন কখনো WBCS অফিসার হিসাবে কখনো ইউপিএসসি পরীক্ষায় আইএস আইপিএস হবার জন্য তারা পরীক্ষায় বসেন কিন্তু এই পলিসি মেকারদের সাধারণত সব সাবজেক্টের উপর একটু দখল থাকা দরকার কারণ যেহেতু তারা পাবলিক পলিসি তৈরি করে এবং সবসময় বিভিন্ন রকমভাবে কন্ট্রিবিউট করে সেই জন্য যারা আর্টস কমার্স বা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের একটা ক্যাপাসিটির বাইরে বেরিয়ে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করার পর যখন তারা ওই ধরনের পরীক্ষায় বসে প্রায় 18 থেকে 19টা সাবজেক্টের তাদের ইনফরমেশান সব কিছু মাথায় নিয়ে বসতে হয় এবং মাথায় যখন নিয়ে বসতে হয় এটাকে সায়েন্সে বলে ক্যাপাসিটি বিল্ড আপ অর্থাৎ আমি আর্টস সায়েন্স কমার্স নিয়ে পড়ার সময় যদি 1 লক্ষ ইনফরমেশান আমার মনে রাখতে হয় 5টা সাবজেক্টের জন্য সেটা যখন 15টা বা 20টা সাবজেক্টের জন্য আমার পরীক্ষায় বসতে হয় তখন প্রায় 4 থেকে 5 লক্ষ ইনফরমেশান নিয়ে বসতে হয় এই যে ক্যাপাসিটি বিল্ড আপটা এটার জন্যই কখনো আমরা গ্র্যাজুয়েশনের পরে 2 বছর দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে দিয়ে এই ক্যাপাসিটি বিল্ড আপটা আমাদের করতে হয়
সেই জন্যই তখন আমাদের আবার নতুন করে জিওগ্রাফি পড়তে হয়, যে সায়েন্স নিয়ে পড়ে এসছে তাকে কনস্টিটিউশন পড়তে হয়, তাকে কিছু পলিটিক্যাল সায়েন্স পড়তে হয়। আর যারা সায়েন্স পড়েনি, কমার্স নিয়ে পড়ে এসছে, তাদেরকে আবার জিওগ্রাফি পড়তে হয়। এই জন্যই ভীষণভাবে দরকার এই ক্যাপাসিটি বিল্ড আপটা করার জন্য স্পেশাল ট্রেনিং, এবং এটা দীর্ঘমেয়াদী একটা ট্রেনিংয়ের দরকার হয়। মিস্টার রয়, তাহলে এই দীর্ঘমেয়াদীটা কেন? মানে যেহেতু যে স্ট্রিম থেকে আমি আসি না কেন, আমাকে কনস্টিটিউশন পড়তে হচ্ছে, হিস্ট্রি অ্যান্ড সিভিক্স পড়তে হচ্ছে, জিওগ্রাফি পড়তে হচ্ছে, ম্যাথস তো করতে হচ্ছেই, মানে দীর্ঘমেয়াদী কি এই কারণেই? কারণটা যদি একটু বলেন। দীর্ঘমেয়াদী এই জন্যই ট্রেনিংটা নিতে হয়, কারণ এখানে পরীক্ষার যে পদ্ধতিটা, কোশ্চেনটা থাকে একেবারেই কি হচ্ছে শর্ট টাইপের, এক কথায় উত্তরটাকে টিক মারতে হবে। এখানে সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু সময়টা 120 মিনিটের মধ্যে কখনো 200, কখনো 300 প্রশ্নের উত্তর দিতে হয়। এবার দেখুন, এই 300 প্রশ্নের মধ্যে প্রথম 10টা প্রশ্ন ছিল জিওগ্রাফির, মাইন্ড একতে গিয়ে চলে গেল। আবার ঠিক 10টা প্রশ্নের পরে আবার আরম্ভ হচ্ছে হিস্ট্রি, আবার আমি হিস্ট্রির মধ্যে ঢুকে গেলাম। আবার কখনো দেখা যায় অল্টারনেটিভ হয়, একটা জিওগ্রাফির প্রশ্ন থাকার পরে আরেকটা হিস্ট্রি, তারপরে একটা ফিজিক্স, তারপরে একটা কেমিস্ট্রি, তারপরে কনস্টিটিউশন। এই যে মনোসংযোগটা, এই মনোসংযোগটা তৈরি করার জন্য, আর সঙ্গে সঙ্গে এই যে ভ্যারিয়েশন অফ সাবজেক্টের ক্যাপাসিটি বিল্ড আপের জন্যই 2 থেকে 3 বছর দীর্ঘমেয়াদী যদি এই প্র্যাকটিসটা না করা যায়, তখন এই ক্যাপাসিটিটা বিল্ড আপ হয় না। টিক মার্কটা তো আপনি প্রিলিমিনেশন এক্সামের জন্য বলছেন, কিন্তু মেইনসে তো আবার লম্বা লম্বা করে আনসার লিখতে হয়, মানে সেখানেও তো টাইম ম্যানেজমেন্টটা অত্যন্ত ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই। সাধারণত সেকেন্ড পার্ট, আমি প্রথম যেটা বললাম সেটা হচ্ছে ওয়ান ডে এক্সামস বলে। এবার যদি দেখা যায় যে ওয়ান ডে এক্সামসের বাইরে যে এক্সামসগুলো হয়, সেখানে ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা হয়, এবং এই ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষাটা যখন লিখতে হয়, তখন কিন্তু এই আকবরের শাসন ব্যবস্থা বা হুমায়ুনের শাসন ব্যবস্থা এইরকমভাবে প্রশ্ন আসে না। প্রশ্নটায় বেশ কিছু ইন্টেলিজেন্ট থাকে, উত্তর লিখতে হয়, যা প্রার্থীর অ্যানালিটিক্যাল মাইন্ড, ডিসিশন নেবার ক্ষমতা, অবজারভেশন, এই অ্যাটিটিউডগুলো বা সেই স্কিলটাকে ওই ডেসক্রিপটিভ প্রশ্নের মধ্যে তুলে ধরতে হয়। এই জন্য প্র্যাকটিসটা করতে হয়, কিন্তু কারণ এটা পুরোপুরি একাডেমিক পরীক্ষার সময় যে পরীক্ষাটা আমরা দিই, তার প্রশ্নের উত্তর করা, এবং যারা খাতা দেখেন তারা যেই যে ক্রাইটেরিয়াগুলো দেখেন, আর কম্পিটিটিভ এক্সামসের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, সেই জন্য একটু দীর্ঘ সময় লাগে। আচ্ছা, তাহলে দীর্ঘমেয়াদী কেন আপনি বোঝালেন, কিন্তু আরও একটা প্রশ্ন মাথায় ঘুরছে, সেটা হচ্ছে যে তাহলে আমরা শুরু করব কোন ক্লাস থেকে? মানে এখন দেখা যাচ্ছে ক্লাস 11-এই প্রচুর পড়ুয়ারা তারা এই ট্রেনিংটা নেওয়ার জন্য ভর্তি হয়ে যাচ্ছে, আবার অন্য রাজ্যে আমরা দেখছি ক্লাস 7 থেকেই ভর্তি হয়ে যাচ্ছেন, মানে বোর্ড এক্সাম দেওয়ার আগেই। শুরুটার সময়টা যদি একটু বলেন। দেখুন, যত সময় যাচ্ছে তত কিন্তু কম্পিটিশানে আরও প্রখর হচ্ছে। সেই সাথে সাথে আগে যদি 1 লক্ষ ছেলে মেয়ে কোনো পরীক্ষার জন্য বসতেন, আমরা দেখতে পাচ্ছি এখন 19 লক্ষ 20 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষায় বসছে। কম্পিটিশনটা এত কঠিন হচ্ছে। আমরা আজ থেকে 20 বছর আগে দেখতাম যে WBCS বা বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে বা ইউপিএসসি পরীক্ষার ক্ষেত্রে সবাই প্রথমে লক্ষ্য থাকতো যে আমি প্রথমে ইউজি পাস করব, আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করব, তারপরে আমি পিজি পড়ব, তারপরে আমি গিয়ে ওই 1 বছর বা 2 বছর ট্রেনিং নিয়ে পরীক্ষায় বসবো। তখন হয়তো সংখ্যা ছিল 1 লক্ষ প্রতিযোগীর সংখ্যা। এখন যেখানে 19 লক্ষ 20 লক্ষ ছেলেমেয়ের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে, প্রতি বছর প্রায় 3 থেকে 4 লক্ষ ছেলেমেয়ের সংখ্যা বাড়ছে, তীক্ষ্ণতা বাড়ছে। এখন আগে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে প্রায় 5 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এখন র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ডিফারেন্স হয় 0.01, 0.02। তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সমানে কি হচ্ছে, এই পরীক্ষার প্রস্তুতির জন্য আগে যারা ভাবতেন যে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রির পরে তারা প্রস্তুতি নেবে, এখন কিন্তু আমরা দেখতে পাই যে না, ক্লাস 12 থেকে 11 থেকে অনেক ছেলেমেয়ে পড়াশোনা করছে। আমি রিসেন্টলি দক্ষিণ ভারতে গেছিলাম, আমি দেখলাম যে ক্লাস 7 থেকে ছেলেমেয়েরা ইউপিএসসি পরীক্ষার জন্য শনিবার রোববারে তারা তাদের প্রস্তুতি নিচ্ছে। ভাবা যায়? জাস্ট আমরা একটা কেস স্টাডি করতে পারি। আজ থেকে 20 বছর আগে যারা আইআইটি বা মেডিকেল কলেজের পরীক্ষায় বসতেন, তারা সাধারণত 11-12-এ থাকতে থাকতেই ওরা সেই প্রস্তুতিটা নিতেন এবং ওই পরীক্ষায় বসতেন। এখন দেখতে পাচ্ছি ক্লাস 7 থেকে 6 থেকে ফাউন্ডেশন কোর্স আরম্ভ হচ্ছে। তাই বাবা মারা বা অভিভাবকরা ছাত্র সমাজে যেটা আমরা এতদিন ভাবতাম যে শুধুমাত্র
ক্লাস 7 বা 8 থেকে ফাউন্ডেশন কোর্স হবে IIT এক্সামস বা NIT দেবার জন্য, এখন কিন্তু সেটা আরম্ভ হচ্ছে ক্লাস 7 থেকে। ঠিক সিমিলারলি ইউপিএসসি পরীক্ষা বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরীক্ষা, রাজ্য সরকারের পরীক্ষাগুলো এত কঠিন হচ্ছে এবং সাবজেক্টের যে পরিবর্তনগুলো আসছে সেগুলোকে প্র্যাকটিস করার জন্য ক্লাস 7 থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করছে। তাহলে মানে আপনি এটা কি বলছেন যে যেমন আপনি বলছেন ইউপিএসসি বা WBCS মানে সিভিল সার্ভিস বা পিএসসি এক্সামগুলো, সেক্ষেত্রে আমরা যদি আগে থেকে শুরু করি কোথাও না কোথাও অপশনাল পেপার, সেখানেও তো একটা হিউজ নাম্বার ক্যারি করে, তো সেটাও আমাদের জন্য আরও বেশি ইজি হয়ে যায়। না, আমি বলবো এটা, ধরুন গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর যখন সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে কোনো ছেলে মেয়ে বসে, তখন তার মাইন্ড না খুব ফোকাস থাকে না, তারা এটাকে মিড টার্ম একটা চেষ্টা হিসাবে নেয়। সেই জন্য আমরা দেখি সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে একবার বা দুবার ব্যর্থ হলে পরেই তারা কিন্তু ভীষণভাবে মুচড়ে পড়ে বা ডিমোরালাইজড হয়। কিন্তু যদি আমি ক্লাস 7 থেকে বা 8 থেকে আমি ভাবতে আরম্ভ করি যে ইউপিএসসি এক্সামসের মধ্যে দিয়ে আমি IAS হব, IPS হব, WBCS অফিসার হব, তখন কিন্তু এই মাইন্ড তৈরিটা তাদের ভীষণভাবে সাহায্য করে এই ব্যর্থতাটা আসলে পরেও সেটাকে ক্যারি করার জন্য। সেই জন্য আমি বলবো না যে যেটা ইউপিএসসি পরীক্ষায় আসে সেটা ক্লাস 7 থেকে পড়ানো হয়, অথবা যেটা WBCS পরীক্ষায় আসে সেটা ক্লাস 8 থেকে পড়ানো হয়, কিন্তু এই যে মাইন্ড তৈরি করা, ক্যাপাসিটি বিল্ড আপ করা, ভ্যারাইটি পড়াশোনা করা, মাইন্ডসেটটা তৈরি করে এটা ভীষণভাবে সাহায্য করে। তাহলে কি মিস্টার রয়, যে পড়াশোনার ক্ষেত্রে চক অ্যান্ড চক পদ্ধতিটা এখন অতীত, মানে এই ব্লেন্ডিং পদ্ধতি, হাইব্রিড মোডে আমরা চলে গেছি, মানে চাকরিমুখী পরীক্ষার জন্য? দেখুন, চাকরিমুখী পরীক্ষাটা এবং একাডেমিক পড়াশোনাটা কিন্তু আমি বলবো যে প্রায় 60% বা 70% কিন্তু একই, কারণ ওখানেও যে ইনফরমেশানগুলো আসে হিস্ট্রি জিওগ্রাফি থেকে ক্লাস 7-8 পড়ানো হয়, 11-12 যে ফিজিক্স পড়ানো হয় তার থেকেই আসে, কিন্তু এর জন্য আলাদা চ্যাপ্টার, আলাদা বিষয়বস্তু পড়তে হবে তা নয়। কিন্তু কিভাবে আমি আমার একাডেমিক পড়াশোনার সাথে সাথে, যেমন অনেক ইউনিভার্সিটি আছে সারা ভারতবর্ষে, যারা বিশেষ করে আপনি জানেন JNU, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, ওখানে যখন পার্ট 1 পার্ট 2 পরীক্ষা হয় প্রায় 30% কোশ্চেন একেবারে ইউপিএসসি ঢঙেই করানো হয়, যাতে ছেলেমেয়েরা আগের থেকে পড়াশোনা করে। তাই এত ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমি স্কুলের পড়া ঠিকমতো পড়ছি না, আমি কলেজ ইউনিভার্সিটি পড়া ঠিকমতো পড়ছি না, অথচ আমি ভাবছি যে আমি ইউপিএসসি পরীক্ষা বা WBCS ক্র্যাক করব, একটা অন্য সন্ধানে আমি বেরিয়েছি, এটা ভাববারও কোনো কারণ নেই। একেবারেই। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে দ্বাদশ শ্রেণীর পর আমরা কি করব, আমরা কোন সংস্থানে যাব, আমরা চাকরি করব নাকি ব্যবসা করব, এরকম হাজারো প্রশ্ন পড়ুয়াদের মাথায় ঘোরে, অভিভাবকদের মাথায় ঘোরে। সেই হাজারো প্রশ্নের উত্তর এবং সমাধান কোথাও না কোথাও আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা পেলেন। আর তাই এবার আর ভিন রাজ্যে গিয়ে উচ্চশিক্ষা লাভ করতে হবে না, এই রাজ্যে থেকেই আমাদের পড়ুয়ারা তাদের স্বপ্নের ডানা মেলতে পারে। স্পোর্টসও থাকুক স্কুল কলেজের সিলেবাসে। স্কুলে যখন আমরা পড়তাম তখন আমরা একটা পিরিয়ডে আমরা ভীষণ মুখিয়ে থাকতাম যে কখন যাব মাঠে ছুটে। সেই জায়গাটা কি এখন ক্রমশ সংকুচিত হচ্ছে, নাকি যদি সেটা সিলেবাসে ইনকর্পোরেট করা যায় তাহলে আরও বেশি ইন্টারেস্টিং হয় পড়াশোনা? অনির্বাণ আদিত্য আরও সুন্দর করে বুঝিয়ে বলতে পারবেন। তাই প্রথম প্রশ্ন নিয়ে আপনার কাছে যাই। আজকের এই যে শিক্ষা ব্যবস্থায় সেখানে খেলাধুলার স্থান কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? তুমি যেটা বললে ওয়াই স্পোর্টস ইজ ইম্পর্টেন্ট। আমরা আমাদের স্কুলে আদিত্য একাডেমিক গ্রুপ অফ স্কুলস মোর দ্যান 10,000 স্টুডেন্টস, আমরা কেন স্পোর্টসটাকে খুব অল্প বয়স থেকে বাচ্চাদের মধ্যে ইনকালকেট করতে চাই, তার বেসিক রিজন হচ্ছে স্পোর্টস তোমাকে হারতে আর জিততে শেখায়। আজকে যদি বলি, আমরা চাইছি প্রত্যেক বাচ্চারা পাস করে যাক, সো উইচ ইজ গুড, বাট ইন ওয়ান ওয়ে আমরা কিন্তু হারতে আর জিততে শিখছি না। আমাদের মাইন্ডসেটটা এমন তৈরি হয়ে যাচ্ছে, আমরা সবসময় ভাবছি আমরা রাইটটা করছি, কিন্তু স্পোর্টস এমন একটা জিনিস, কালকে তুমি হারলে পরের দিন আবার গিয়ে কিন্তু তোমায় খেলতে হবে, ইউ হ্যাভ টু শো ইউর ফেস। তো তার জন্য মনে হয় স্পোর্টস ইটস কাইন্ড অফ এ হোলিস্টিক ডেভেলপমেন্ট। আর স্পোর্টসকে কো কারিকুলার হিসেবে তো কনসিডার করা উচিতই না, ইট শুড বি পার্ট অফ দ্য কারিকুলাম। কারিকুলামের শুধু পার্ট হওয়া, অবশ্যই স্কুলে কিভাবে স্পোর্টসকে ইনকর্পোরেট করা যায় সিলেবাসে, সেটা তো আনাদার থিং।
কিন্তু বিষয়টা হচ্ছে এরকম অনেক অভিভাবকরাই রয়েছেন যারা, এটা আমি জানি অনেকেই হয়তো সহমত হবেন, আপনিও হবেন, যে খালি খেলা আর খেলা, একটুও পড়ায় মন নেই। কিন্তু এই খেলাধুলার মাধ্যমেও যে পড়াশোনাটাকে আরও এনরিচড করা যায়, এটাও তো একটা ওয়ে আউট হতেই পারে, এটা অন্যভাবে ভাবা যেতেই পারে। মানে এটা আমাদের মধ্যেও, আমার মধ্যেও এসেছিল, আর পেরেন্টসদেরকে আমি নিজে পার্সোনালি ফেস করেছি এটা নিয়ে। তো একটা কথা বলতে পারি, আমাদের স্কুলে ফর এক্সাম্পল ক্লাস 11 একটা বাচ্চা ক্যান টেক ফুটবল অ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড গিভ হিজ বোর্ড এক্সামিনেশনস। তো অলরেডি লট অফ স্টুডেন্টস হ্যাভ পাসড আউট ডুইং দিস। তো তাদেরকে দেখেছি, তাদের ডেভেলপমেন্ট ট্রানজিশনটা ইজ সো ডিফারেন্ট। আর সেই পেরেন্টসরা এসে বলছে, দে কারেক্টেড আস, যে না আমরা সবসময় ভাবতাম পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, তার সাথে কিন্তু সাম অ্যাক্টিভিটি, আমি স্পোর্টসকে এমফাসাইজ করছি, আই টেক প্রাইড যে স্পোর্টস নিয়ে আমরা এডু স্পোর্টস কারিকুলামটা কন্ডাক্ট করি। বাট স্পোর্টস কিন্তু তোমাকে অ্যাকাডেমিক্স দিকটাকে অনেক বেটার করতে শেখায় ইনডাইরেক্টলি। দ্য ডিরেক্ট ইম্প্যাক্ট ইজ টুয়ার্ডস ইউর অ্যাকাডেমিক্স, বাট স্পোর্টস ইজ অ্যান ইনডাইরেক্ট ইম্প্যাক্ট। সুতরাং সেই অভিভাবকদের কাছেও বোধহয় একটা যথাযোগ্য উত্তর দেওয়া যেতে পারে যে হ্যাঁ, শুধু খেলা খেলা নয়, শুধু খেলাতেও অনেক কিছু, এই মাঠটা আরও বড় করে জয় করা যায়। খেলার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেটা হচ্ছে নেতৃত্ব দেওয়া, লিডারশিপ কোয়ালিটি। সেটা কি করে আরও ফ্লারিশ করা যায় খেলাধুলাটাকে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করে? দেখো, সবার আগে বলবো খেলাধুলোটা এমন একটা জিনিস না, একটা ডিসিপ্লিন তোমায় শেখায়, একটা দিশা শেখায়। সকালে উঠে 5টার সময় ট্রেনিংয়ে যাওয়া, ইচ্ছে করছে না তাও যাওয়া। তো এই যে প্রসেসগুলো যেটা আছে, মানে খেলাধুলোটা কিন্তু ইটস নট আ ডিফিকাল্ট টাস্ক, ইটস হার্ড ওয়ার্ক। I won't say anything can be difficult for you the way you see it, but খেলাধুলোটা ইজ হার্ড ওয়ার্ক। এডুকেশনটা আমার মনে হয় খেলাধুলোর থেকে অনেক সহজ, বাট খেলাধুলোটা হার্ড ওয়ার্ক। বাট সেটা যদি পারসিউ তুমি করতে পারো, ওই ট্রানজিশন ফেজের মধ্যে তুমি যদি যেতে পারো, তাহলে তোমার উত্তরটা তোমার কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে যেটা তুমি বলছো। কারণ এই যে দ্য পেন দ্যাট ইউ গেট এভরি ডে, ইউ আর ওয়েকিং আপ, ইউ মাইট লুজ দ্যাট ডে, দ্য নেক্সট ডে ইউ মাইট উইন, এখান থেকে তোমার মধ্যে যে অ্যাবিলিটিসগুলো ডেভেলপ করে দেয়, then you will figure out what is right and what is wrong. এটাই তো লিডারশিপের one of the attributes, when you start knowing what is right for me, what is wrong for me. And team sport আমরা সবাই জানি, আমাদের বাংলা দাদাকে সবাই জানি, মানে I am a fan of his, we work together with a lot of things, so he's an inspiration for us. So leadershipটা থেকে what he has done today is something to look into. তো আমার মনে হয় স্পোর্টস এমন একটা জিনিস, যেহেতু তোমাকে রোজ হাঁটতে শেখাচ্ছে, জিততে শেখাচ্ছে, অটোমেটিক্যালি তোমার লিডারশিপ অ্যাট্রিবিউটসটা কিন্তু নিয়ে আসে। আচ্ছা, এই স্পোর্টস যদি সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে যেগুলো বিষয়ভিত্তিক পড়াশোনা, সেগুলোতে কি কোথাও গিয়ে মনোযোগ কম হয়ে যেতে পারে? আমি একদম রিয়েল টাইম এক্সপিরিয়েন্স জানতে চাইবো। আমার মনে হয় আরও বেশি হতে পারে। ওয়াই এম সেইং সো, একটু অন্যভাবে বলি, টুডেজ জেনারেশন, দে আর ভেরি স্মার্ট, দে আর ভেরি ইন্টেলিজেন্ট, দে হ্যাভ গট লটস অফ স্কিল সেট, যেটা আমাদের বয়স, ওদের বয়সে যেটা আমাদের মধ্যে ছিল না। উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। বাট যেটা আমার মনে হয়, বিকজ ওয়েন আই মেন্টর স্টার্টআপস, তাদের সাথে আমি কথা বলি, আমি যাই অ্যাটেন্ড দেম, আমার মনে হয় দে আর ভেরি কনফিউজড। কেন কনফিউজড? বিকজ ফর গুগল বাবা বলতে পারো, বিকজ ফর চ্যাট জিপিটি বলতে পারো, বিকজ উই আর কনফিউজড উইথ টু মেনি রিসোর্সেস। আমাদের কাছে রিসোর্সেস এত বেশি, we don't know what to choose and what not to choose. We cannot be specific যে আমি এই দুটো জিনিস নিয়ে দেখবো, একেই ফলো করবো, একেই অ্যাডমায়ার করবো, and we'll see if we can make it or cannot make it. আমার মনে হয় as we are confused with too many resources, বাচ্চাদের এই জেনারেশনের এই প্রবলেমগুলো আর কি আসছে। আর যদি বলি, এটা তো পড়াশোনার বিষয়ভিত্তিক পড়াশোনার ক্ষেত্রে বললাম, যদি মূল্যায়নগত দিক থেকে বলি, একজন স্টুডেন্টের যদি স্পোর্টসটা তার সিলেবাসের মধ্যে নিয়ে আসা হয়, অন্তর্ভুক্ত করা হয়, মূল্যায়ন পদ্ধতিতেও কি চেঞ্জেস আসবে? দেখো, অলরেডি সব স্কুলে পিই প্রোগ্রামস আছে, গেমস, বাট গেমস প্রোগ্রাম আমরা সবাই জানি ও টিফিন টাইমে গিয়ে খেলা। টিচাররা বলে টিফিন টাইমে গেমস পিরিয়ডটা দিতে, সো স্পোর্টস ডাজেন্ট হ্যাভ আ সেপারেট এন্টিটি। So আমাদের স্কুলে sports is mandatory from a certain class. So you can choose any sport. Sports is not about going to the field and exercising. It has to be taught like maths, geography, Bangla, Ingrajir moto ar ki. There has to be a curriculum. Sports has to be a part of the curriculum. It cannot be a co-curricular. So সেই জন্যে if someone can see যে আমি sports থেকে this is how my gradual growth is, তো সেটা অটোমেটিক্যালি তাকে অন্যান্য সাবজেক্টের মতো ইন্টারেস্ট গ্রো করবে। অ্যান্ড বাবা মার তো একটা কথা বলে দিচ্ছি, বাড়িতে গিয়ে যে রাত্রিরে বাচ্চাদেরকে পড়াশুনো বা যেই হেডেক, যেই স্ট্রেস, কারণ উই আর ওয়ার্কিং প্যারেন্টস নাও ডেজ, সেটা কিন্তু খেলাধুলো থেকে কিন্তু তার কনসেন্ট্রেশনটা বাচ্চাটাকে অনেক বেশি বাড়াবে। হি উইল নট বি সো স্টাবন উইথ হিজ মোবাইল ফোন অর টু মেনি থিংস।
he will have that আমি knowledge. ঠিক এই জায়গাটাতেই একটু আমি চাইবো একটু ক্লিয়ার করে দিতে এবং ডিফারেন্সিয়েট করতে। আমরা স্পোর্টস নিয়ে কথা বলছি তো, একটা বয়সের পড়ুয়ারা তাদের মধ্যে তো আর কোনটা মানে ডুজ অ্যান্ড ডোন্টস তাদের কাছে এত ক্লিয়ার থাকে না, ঠিক ভুল তাদের কাছে ধারণাটা ক্লিয়ার থাকে না। স্পোর্টস শব্দটা শুনলে তারা হয়তো মনে করছে বাহ, তাহলে তো আমি ইনডোর গেম আমার মোবাইলে যে সমস্ত খেলাগুলো তারা রোজ খেলে, যার মধ্যে তারা বেশিক্ষণ ঢুকে থাকে, সেগুলোও করতে পারি, সেটা তো নয় নিশ্চয়ই। দেখো, ইনডাইরেক্টলি স্পোর্টসটা তারা বাড়িতে খেলছে থ্রু দেয়ার ফোনস। সো হোয়াট উই আর ট্রাইং টু প্রমোট ইজ, সেটা তো হচ্ছেই, তাছাড়া উই ক্যান মেক সামথিং অ্যাট্রাকটিভ, অ্যান্ড সেটা শুধু নট প্লেয়িং দ্য স্পোর্ট অ্যান্ড ফিটনেস অলসো। ফিটনেস থেকে ডিসিপ্লিন আসে, ফিটনেস থেকে কনসেন্ট্রেশন আসে। তো বাবা মার কিন্তু ওয়ার্কলোডটা আমরা একটু কমাচ্ছি আমার মনে হয়। না, অনেক অনেক মা বাবার মধ্যেও এটা রয়েছে যে না না আবার মাঠে গিয়ে এই ধুলো মেখে খেলাধুলো করবে, না না কোনো দরকার নেই, না বাবা আমার ছেলে মেয়ে যা পড়াশোনা করছে তাই ভালো। এত মাঠে, হ্যাঁ ঠিক আছে মাঝে মাঝে গেল একটু সময় তাতে ব্যয় করলো, সেটা কোনো ব্যাপার না, নট অ্যান ইস্যু। কিন্তু সেটাতে ফুললি কনসেন্ট্রেশন থাকবে বা সেটাও পড়াশোনা যতটা বিষয়ভিত্তিক তার মতো করেই এগোবে, এটা কিন্তু অনেকের কাছে এখনও ততটা গ্রহণযোগ্য হতে পারেনি। সেখানে আদিত্য গ্রুপ কিভাবে হেল্প করে? একটা কথা আমি বলতে পারি, if I define পুরনো মা বাবা আর নতুন মা বাবা, if you see what I said, এখন পেরেন্টস আর ওয়ার্কিং পেরেন্টস, সো মডার্ন প্যারেন্টিং সবাই বাচ্চাদেরকে সময় দিতে পারে না, বাট বাচ্চাদের কি চাই না চাই তারা একটা রেডিমেড ওয়েতে সলিউশন খুঁজতে চায় বাচ্চাদের। সো অ্যাবাউট ইউর কিড, ইটস অ্যাবাউট ডিপ লিসনিং, ইটস অ্যাবাউট স্পেন্ডিং টাইম উইথ ইউর কিড, যেটা আগেকার মা বাবাদের হয়তো অনেক সময় ছিল, মানে অনেকে ক্যান ব্যাক টু ডিফার, বাট বিকজ উই আর ওয়ার্কিং প্যারেন্টস আমরা সেই সময়টা দিতে পারি না। আমার যেটা মনে হয়, দ্য পেরেন্টস শুড নট বি সো পজেসিভ উইথ দেয়ার চাইল্ড ইন টার্মস অফ উই হ্যাভ টু অ্যালাউ দেম টু মেক মিস্টেকস। মেকিং মিস্টেক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ চাইল্ড। আমরা সবসময় তাদের সব কিছু থেকে আটকে দিচ্ছি, করতে দিচ্ছি না। ইউ হ্যাভ টু লেট দেম ফেস ইট ফ্রম আ ভেরি ইয়াঙ্গার এজ, লেট দেম মেক মিস্টেক্স। ওয়ান্স উই মেক দ্যাট হ্যাপেন, দেন দে উইল, কারণ আমি বললাম মানে আজকের 12 বছরের বাচ্চা ইজ লাইক তোমার 20 বছরের থট প্রসেস। সো ইউ নো উইথ এভরি ইয়ার, এই 10 বছর 12 বছর 14 বছর করে কিন্তু ইউ উইল সি আ 5-year old kid is as smart as a 20-year kid of the 90s. So let them make mistakes. If mistakes happen, they will automatically choose their path. The last question, একটা স্কুল কলেজে আদর্শ পরিবেশ যদি আমি বলি স্পোর্টসের, তাহলে সেখানে ইনফ্রাস্ট্রাকচার কেমন হওয়া উচিত? দেখো, everybody cannot afford to have that infrastructure. Everybody cannot, if somebody who is making a new school in a city, obviously সেই ইনফ্রাস্ট্রাকচারটা করা যায় না, but infrastructures can be made horizontally or vertically. So a classroom can be also your sports ground. So অনেক modern ways, modern techs এসছে যেখানে sports can be made interesting in a 2x2 square feet of space. কিভাবে? It's like AstroTurfs that has come. AstroTurf গুলো, if you can build AstroTurfs in a small classroom, you can have multi-sports there. ওই AstroTurf এ কিন্তু a school of 1500 to 2000 students can make their children play একটা routine set করে in that AstroTurf. সো সেই অ্যাস্ট্রোটাফ থেকেই কিন্তু আজকে ইউসি আউটডোর অ্যাস্ট্রোটাফ যেরকম হয়েছে। সো লাইক অ্যাস্ট্রোটাফ দেয়ার আর মেনি ডিফারেন্ট ওয়েজ, যেগুলো দিয়ে কিন্তু আমরা যেটা স্পোর্টস মানেই একটা বড় গ্রাউন্ড, সেটাকে কিন্তু ছোট করে আনা যাবে। অ্যান্ড দ্যাট ইজ হাউ স্পোর্টস টেকনোলজি ইজ ডুইং ইট, অ্যান্ড অনেক জায়গায় ইট হ্যাজ অলরেডি স্টার্টেড হচ্ছে। আসলে একটা বড় মাঠকে ছোট করে ওই ক্লাসরুমের মধ্যে হয়তো নিয়ে আসা যায়, কিন্তু এই ক্লাসরুমের মধ্যে থেকেও ছোট জায়গা থেকেও অনেক বড় স্বপ্ন দেখা যায়। আমার মনে হয় স্পোর্টস যদি সিলেবাসে অন্তর্ভুক্ত হয়, তাহলে হ্যাঁ, মাঠের পাঠ জীবনের পাঠকে আরো সুন্দর করে তুলবে, কি তাই তো? একদম একদম। থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ আদিত্য। আমি একটু আমাদের মানে আমার স্টুডেন্টসদেরই বলছি, একটু বলবো যে অলওয়েজ কিপ ড্রিমিং বিগ। আমি সব জায়গায় বলি, when I get a chance, স্বপ্ন দেখতে পয়সা লাগে না, there is no money spent on dreaming. সো তুমি যদি এতটা ভাবো, 100 ভাবলে you can achieve 5. So keep on dreaming, and hard work has no alternative. Thank you.